নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। আইপ্যাকের দফতরে তদন্তের সময়ে হানা দিয়ে ফাইল বাজেয়াপ্ত করে এনে মুখ্যমন্ত্রী মনে হয় এবার সত্যি সত্যি বড়সড় বিপদের মুখে পড়লেন। শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেসও কিন্তু এই ভোটের ঠিক প্রায় 100 দিনও বাকি নেই তার আগে বেশ বড়সড় বিপদের মুখে পড়লো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, এবং সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টাকে একেবারেই ভালোভাবে নেয়নি। কারণ এর আগে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন হেভিওয়েট নেতাদের নাম, তৃণমূল কংগ্রেসের নাম কিন্তু একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। রাজ্য জুড়ে চাল থেকে, চাকরি থেকে, রেশন থেকে, গরু, কয়লা, বালি, শিক্ষা, মিড ডে মিলের টাকা, এই সব কিছুর চুরি এবং দুর্নীতিতে বারবার তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে, এবং যেটা কিন্তু সাধারণ মানুষের চোখে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই নিচে নামিয়ে দিয়েছে। এবং তার ওপরে আজকে আইপ্যাকের দফতরে, যখন আইপ্যাকের দফতর এবং আইপ্যাক কর্তার রেসিডেন্সে যখন ইডির আধিকারিকরা গেলেন, হানা দিলেন এবং রেড করলেন, সেই সময় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ছুটে যাওয়া, ফাইলের পাঁজা তুলে এনে নিজের সেফ গাড়ির মধ্যে রাখা এবং একটি সবুজ রঙের ফাইল আঁকড়ে নিয়ে বেরোনো, সেটা কিন্তু সাধারণ মানুষও খুব ভালো চোখে দেখলো না। এবং তারপরে এই যে ঘটনা ঘটলো, পরপর ঘটনা পরম্পরার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে এই ঘটনার পর কলকাতা হাইকোর্টের 5 নম্বর এজলাসে কি কাণ্ড হলো সেখানের একটা স্ক্রিনশট কিন্তু বিরোধী দলনেতা শেয়ার করেছেন, একটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট, যেখানে নির্দেশ দেওয়া আছে যে 5 নম্বর কোর্টে সকলে এসো, এবং সেখানে প্যান্ডেমোনিয়াম তৈরি হলো, প্রচন্ড হইহল্লা হলো, এবং তার ফলে প্রধান বিচারপতি কিন্তু সেখান থেকে, বিচারপতি শুভ্রা ঘোষ, সেই এজলাস থেকে উঠে চলে গেলেন। এবং দ্বিতীয় দিনের যখন শুনানি হলো, দেখা গেল পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সেটা খারিজ হয়ে গেল। ইডির আইনজীবীদের অনুরোধে সেখানে কিন্তু মামলা আপাতত স্থগিত হয়ে রয়েছে। সুপ্রিম কোর্টে চলে গেল মামলা, এবং সুপ্রিম কোর্ট থেকে অভিষেক মানু সিংভি থেকে বড় বড় যে সমস্ত আইনজীবীরা রাজ্য সরকারের হয়ে লড়ছেন, কপিল সিব্বল বা অভিষেক মানু সিংভি, তারা চেষ্টা করলেন প্রবল ভাবে যে এই মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের দিকে সরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু সুপ্রিম কোর্টের কড়া মনোভাব কিন্তু রাজ্য সরকারকে বুঝিয়ে দিল যে এবারের বিষয়টা, এবারের খেলাটা একটু বেচাল হয়ে গেছে। এবারে কিন্তু মুখ্যমন্ত্রী একটু বেচাল চেলে ফেলেছেন, ফলে সমস্যায় পড়তে হতে পারে। এবং এই যে 3 তারিখ 3রা ফেব্রুয়ারি নতুন করে যে শুনানি আছে, ইডির যে শুনানি, তাতে কিন্তু সর্বশক্তি নিয়ে ইডি এবার ঝাঁপিয়ে পড়বে এই বিষয়টাতে একটা হেস্তনেস্ত করবার জন্য। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বৃহস্পতিবারই শহরে এসেছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। তো রাহুল নবীন এসে কি করলেন, এবং বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিন তিনি ফেরত গেছেন, কিন্তু তার মধ্যে এই দু তিনটে দিন কি করলেন রাহুল নবীন, তিনি কিন্তু এসে সিজিও কমপ্লেক্সে সমস্ত যে আধিকারিকরা তাদেরকে বৈঠকে ডেকেছিলেন, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেছেন যে সেদিনকে ঘটনা কি ঘটেছিল। মুখ্যমন্ত্রী আসার পর মুখ্যমন্ত্রী কি করেছিলেন, কোন কোন পুলিশ কর্তা বা পুলিশ কর্মী সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন, কারা কারা ইডির তদন্তে বাধা দিয়েছেন, তাদের প্রত্যেকের নাম থেকে, ডেজিগনেশন থেকে, প্রত্যেকের কুষ্টি কুণ্ডলী কিন্তু তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছেন। এবং এর পরে যেটা সূত্রের খবর মারফত জানা যাচ্ছে যে একটা বৈঠক করেছেন তিনি, যে বৈঠকে তিনি একটা দল গঠন করেছেন, যে দলে কলকাতার যে ইডি আধিকারিকরা এবং দিল্লির ইডি আধিকারিকরা তারা একসঙ্গে থাকবেন, এবং তারা যৌথভাবে টিম করে এই আইপ্যাক এবং কয়লা কেলেঙ্কারির মামলার তদন্ত করবেন। এবং একই সঙ্গে তিনি কিন্তু লিগ্যাল টিমের সঙ্গেও বৈঠক করেছেন, এবং সেই বৈঠক যেটা লিগ্যাল টিমের সঙ্গে হয়েছে তার থেকে কিন্তু এটা অনুমান করে নেওয়াটা খুব একটা ভুল হবে না যে আগামী 3রা ফেব্রুয়ারি যে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেই মামলাতে কিন্তু ইডি সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। তার কারণ যেদিনকে প্রথম শুনানিটা হচ্ছিল সুপ্রিম কোর্টের এজলাসে, সেদিনকে সাধারণ মানুষের কিন্তু রিয়াকশন ছিল চোখে পড়ার মতো। তার কারণ আজকে যে ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন, সেই ঘটনা যদি কোনো সাধারণ মানুষ ঘটাতো তাহলে এতক্ষণে তাকে জেলে থাকতে হতো, তার পক্ষে মানে সূর্যের আলো দেখা সম্ভব হতো না। কিন্তু সেখান থেকে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি সমস্ত আইন নীতি সবকিছুর ঊর্ধ্বে, যে তিনি বারে বারে এমন ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে আইন কোনো কিছু দেখেও না দেখার মতো করে সরে যাচ্ছে। কারণ সাধারণ মানুষের এবার রিয়াকশনটা এইরকম ছিল যে এবারে যদি কোনো
এসপার বা ওসপার না হয়, এবারে যদি কোনো রকম ভাবে আইনের ফাঁক বলে মুখ্যমন্ত্রী যে কাণ্ড করলেন তারপরেও বেরিয়ে যেতে পারেন, তাহলে ধরে নিতে হবে যে দেশে আইন বলে কোনো কিছু নেই এবং দেশের আইন শুধুমাত্রই বড় লোকেদের বা ক্ষমতাশালীদের প্রোটেকশন দেওয়ার জন্য, প্রোটেক্ট করার জন্য। সাধারণ মানুষের জন্য আইন আলাদা এবং ক্ষমতাশালীদের জন্য আইন আলাদা, এটা এবারে প্রমাণিত হয়ে যাবে। সুতরাং এবারে কিন্তু সুপ্রিম কোর্টে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কি নেয় সুপ্রিম কোর্ট ব্যবস্থা, সে বিষয়ে কিন্তু গোটা দেশ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উন্মুখ হয়ে রয়েছে। এবং সেই সময়টাতেই, যে মুহূর্তে মুখ্যমন্ত্রী এই ঘটনাটি ঘটালেন, ঠিক সেই সময়টাতেই আমরা দেখতে পেলাম আর একজন দুঁদে রাজনীতিবিদ, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আসলেন এই বাংলাতে। তিনি এসে মালদাতে জনসভা করলেন এবং তারপর সিঙ্গুরে জনসভা করলেন এবং দুই জনসভাতেই দেখা গেল মানুষের ঢল নেমেছে। এবং এই মানুষের ঢল যে নেমেছে সেটা দেখে কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে যে তৃণমূলের জন্য একটা অশনি সংকেত। কারণ যে বিজেপি, তৃণমূলের প্রধান বিরোধী দল, তার জনসভায় এইরকম কাতারে কাতারে মানুষ আসছে, এটা কিন্তু খুব একটা ভালো সংকেত নয়, তাও ভোটের মাত্র 3 মাস আগে। তো সেখানে দাঁড়িয়ে সেই জনসভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি একটা বার্তা দিলেন, সেটা হচ্ছে যে ভারত এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি মুছে দেওয়ার ব্যবস্থা এবার বিজেপি করতে চলেছে। কিভাবে? তার কারণ সাধারণ জনমানসে যে অশান্তি তৈরি হয়েছে, যে এই শাসক দলকে ঘিরে যে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, এই ধারণাটাকেই কিন্তু দল কাজে লাগাচ্ছে বিজেপি। দেখুন, একটা বিষয় তো খুব পরিষ্কার যে 34 বছরের বাম শাসনকে ভেঙে যখন তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ সরকারে নিয়ে এসেছিল, পরিষ্কার হয়ে গেছিল বামেরা সব জায়গা থেকে একেবারে সাফ হয়ে গেছিল, এসেছিল মানে ঘাস ফুল বা জোড়া ফুল ফুটেছিল গোটা বাংলা জুড়ে। সেটা সাধারণ মানুষেরই কিন্তু সিদ্ধান্ত ছিল, জনতা জনার্দনের সিদ্ধান্ত ছিল, যে জন্য তৃণমূল কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিল দিন বদলের স্বপ্ন। এবং সেই দিন বদলের স্বপ্ন দেখিয়েই তৃণমূল কংগ্রেস যখন এসেছিল, তারপর এই 15 বছর ধরে স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে রূপান্তরিত হয় সেটাও কিন্তু সাধারণ মানুষ দেখতে পেয়েছে। তার কারণ একের পর এক চুরি, দুর্নীতি, তোলাবাজি, জমি মাফিয়া ইত্যাদি বিভিন্ন কাণ্ডে যাদেরই নাম জড়িয়েছে তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে লিঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং এর ফলেই কিন্তু সাধারণ মানুষ যা ভেবে নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেসকে, সেই ধারণা বা সেই ভাবনা কিন্তু একেবারেই তলিয়ে যাচ্ছে। এবং নিজেদের এলাকার দিকে তাকিয়ে দেখুন তো, আপনি আপনার আশেপাশের এলাকার দিকে তাকিয়ে দেখুন, রাস্তাঘাট দেখুন, সেখানে জলের ব্যবস্থা দেখুন, সেখানে সুয়ারেজ বা ড্রেনেজ সিস্টেম দেখুন। আপনি যে এলাকাতেই থাকেন, যে অংশেই থাকেন, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকেন, সেখানে দেখুন তো কতটুকু উন্নয়ন হয়েছে। আপনি রাস্তার দিকে তাকিয়ে দেখলে দেখতে পাবেন খানাখন্দে ভর্তি সে রাস্তা। মানে বর্ষাকালে জল জমে প্রায় মৃত্যু ফাঁদ হয়ে থাকে। রাস্তাগুলোর দুর্গন্ধ এবং অপরিষ্কার ময়লার ছড়াছড়ি রাস্তার মধ্যে, সেগুলোকে পরিষ্কার করবার জন্য যে স্থানীয় পুরসভা বা মিউনিসিপ্যালিটির যে একটা দায়িত্ব, সেটা দেখা যাবে না। রাস্তার মধ্যে খানাখন্দ, খারাপ মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করা হবে, সুতরাং সেখানে দুদিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার পাশে ফুটপাতের দিকে তাকিয়ে দেখুন, সমস্ত ফুটপাত বেদখল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যারা বড় বড় নেতারা রয়েছেন, তাদের পুষ্যি কিছু মানে ছোটখাটো নেতা, গুন্ডা মাস্তান, সেই সব দাদাদেরকে ধরে সেই সমস্ত জায়গায় যারা মানে ফুটপাত দখল করে যারা সেখানে বসে রয়েছেন, তাদেরও এখন তেজি আলাদা, তাদেরকে কোনো কথা বলাই যায় না। এবং পরিস্থিতি এমন হয়েছে যে সাধারণ মানুষের জীবনের দাম কমে গেছে। রাস্তা থেকে হাঁটবে না ফুটপাত থেকে হাঁটবে তারা বুঝতে পারে না, কারণ ফুটপাতে জায়গা নেই হাঁটার, এবং রাস্তা দিয়ে হাঁটলে যে কোনো মুহূর্তে আপনাকে যদি একটা গাড়ি রান ওভার করে দিয়ে চলে যায়, আপনি জানেন না যে আপনি কোনো তার জন্য ক্ষতিপূরণ পাবেন কিনা, বা আদৌ মানে আপনি কোনো সুস্থভাবে চিকিৎসা পাবেন কিনা। কারণ চিকিৎসা পাওয়ার জন্য যে হাসপাতালে যাবেন, সেখানেও তো দেখতে পাবেন যে হাসপাতালে বেড ভাড়া নিতে মানে যেখানে হাসপাতালে আপনার একটা বেড নিতে গেলে সরকারি হাসপাতালে আপনি ফ্রিতে পাওয়ার কথা, সেখানে দেখবেন আপনাকে দরদস্তুর করতে হচ্ছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে হচ্ছে একটা স্ট্রেচারের জন্য, একটা বেডের জন্য, তাও আপনি সঠিক চিকিৎসা পাবেন কিনা তা কেউ বলতে পারে না। তো সুতরাং সর্বত্র দালালি, কাটমানি ইত্যাদির ছড়াছড়ি।
তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ আবার নতুন করে পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাহলে সেটা কি খুব অনৈতিক স্বপ্ন? ভেবে দেখুন তো একবার। তার কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষের আশা ছিল, কিন্তু সেই আশায় পুরোপুরি জল ঢালা হয়ে গেছে। এবং সর্বশেষে আজকে একের পর এক দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। একটি ডাক্তার মেয়ে, আমাদের অভয়া, তার মৃত্যু গোটা বাংলার মানুষকে, গোটা ভারতের মানুষকে, এমনকি সারা পৃথিবী জুড়ে ডাক্তারদেরকে নাড়িয়ে দিয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তে অভয়াকে নিয়ে কত ক্যান্ডেল লাইট ভিজিল হয়েছে, কত মানুষ প্রতিবাদ করেছেন, কিন্তু ডাক্তাররা রাস্তায় বসে থেকেছেন দিনের পর দিন, কিন্তু তারপরেও কিন্তু দেখা যায়নি যে তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল আছে। তিনি কিন্তু বারবারই বলেছেন, তখন পুজোর সময়, তখন তিনি বলেছেন অনেক হলো, এবার উৎসবে ফিরুন। একটা মেয়ের মৃত্যু, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে একটা মেয়ের মৃত্যু, তাতে কিন্তু তার কোনো হেলদোল নেই। তিনি বললেন অনেক হলো, উৎসবে ফিরুন। একের পর এক মহিলাদের ধর্ষণ, যে সমস্ত কাণ্ড ঘটেছে, হাঁসখালি, সন্দেশখালি, পার্ক স্ট্রিট, কামদুনি, সর্বত্র কিন্তু মুখ্যমন্ত্রী কখনো যে ভিকটিম তার পাশে দাঁড়ালেন না। তিনি কিন্তু বারবার তাদেরকে নতুন করে অ্যাকিউজ করলেন। কখনো বলছেন এটা লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো বলছেন মেয়েটা প্রেগনেন্ট ছিল। একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি এটা কখনো আমরা আশা করতে পারি? আমরা তো মহিলা মুখ্যমন্ত্রী এনে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আরো বেশি গলার জোর হওয়া উচিত, তাদের আরো বেশি শক্তিশালী হয়ে নির্ভয়ে ঘুরে বেড়ানো উচিত। অথচ সেখানে দাঁড়িয়ে আজকে মহিলাদের যে কি দুর্দশা পশ্চিমবঙ্গে, সে তো বলাই বাহুল্য। এবং তার মধ্যে দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে এগুলো তো যা আছে আছেই, দুর্নীতি যা আছে তো আছেই, তার সঙ্গে নতুন মানে যেটা অ্যাডেড প্রবলেম, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন তো নেই। আপনার ট্যাক্সের টাকায় আপনার উন্নতি হবে তা না, সেই ট্যাক্সের টাকা কিসে ব্যবহার হচ্ছে না, মুখ্যমন্ত্রী বিরাট বড় মঞ্চ বানাচ্ছেন এবং সেই মঞ্চে তিনি বিরাট মঞ্চ বানাচ্ছেন বা সেখানে র্যাম্প বানানো হচ্ছে এবং সেই র্যাম্পে মুখ্যমন্ত্রী সামনে পেছনে হাঁটছেন এবং হাঁটতে হাঁটতে ভাষণ দিচ্ছেন। সেখানে কিন্তু কোনো উন্নতি বা বিনিয়োগ বা চাকরির খবর এরকম কিছুই নেই। সেখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র কি করে আক্রমণ করা যায়। কোনো রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি এমন ভাষায় আক্রমণ করছেন, যেটা সত্যি কথা বলতে বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জাজনক। যে বাঙালি চিরকাল নিজেদের শিক্ষার বা নিজেদের সংস্কৃতির গৌরব করে এসেছে, অহংকার করে এসেছে, সেই বাঙালির কাছে কিন্তু এই বিষয়টা খুব লজ্জাজনক যে সে মুখ্যমন্ত্রী কি ভাষায় আক্রমণ করছেন কাকে, না কেন্দ্রে সরকারে আছে যারা, এবং যারা আজকে আমাদের রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির বিভিন্ন নেতাদেরকে তিনি অমিত শাহ থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সকলকে তিনি এমন ভাষায় আক্রমণ করছেন যেটা কিন্তু কহতব্য নয়। অন্তত বাংলার মতো একটা শিক্ষিত স্টেট, তাদের কাছ থেকে, তাদের মুখ্যমন্ত্রী, তাদের যিনি প্রতিনিধি, তার কাছ থেকে এমন প্রত্যাশা তো একেবারেই করা যায় না। কিন্তু প্রত্যাশার সঙ্গে মানে যে বদলা নয় বদল চাই বলে যে দলটা এসেছিল, সে যে কি বদল দেখাচ্ছে সেটা আমরা চোখে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, বাংলার মানুষের কাছে বিষয়টা ছুঁচো গেলার মতো হয়ে গেছে যে না ফেলতে পারছে না রাখতে পারছে। আর রাজনৈতিক সভাগুলো সেখানে কিরকম ভাবে হচ্ছে, সেগুলো কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় হচ্ছে। কারণ এই তৃণমূল দলের তো ব্যক্তিগত সম্পত্তি কিছুই নেই, সেই টাকাটা আসছে কোথা থেকে? সেগুলো হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায়। কারণ রাজ্য সরকারের অবস্থা মানে মানে উন্নয়ন করবার তো কোনো জায়গা নেই। উন্নয়ন যে কি হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। কিন্তু উন্নয়নের জায়গায় এত বড় বড় মেলা হচ্ছে, খেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, বড় বড় ভাষণবাজি হচ্ছে, সেগুলো কোথা থেকে হচ্ছে? সেটা ভাবলে কি মনে হয়? কোথা থেকে আসছে এই টাকা? বুঝতে আপনাদের হয়তো সময় লাগছে না। আসলে রাজ্য সরকারের অবস্থা এখন কি জানেন তো, ভাঁড়ে মা ভবানী দশা। এবং টাকা নেই, তোলাবাজি বা কাটমানি থেকে যে টাকা আসতো সেটাকে মানে সেই জায়গাটাও কিন্তু ছেঁটে ফেলা হয়েছে। কারণ কেন্দ্র সরকার সেখানে যে কেন্দ্রীয় এজেন্সি গুলো ইডি, সিবিআই তাদেরকে লাগিয়ে দিয়েছে। ফলে সেক্ষেত্রে সব বড় বড় রাঘব বোয়াল যাদের হাত ধরে এই টাকা উঠে আসতো, তারা আজকে কেউ আছেন জেলে বা কেউ বেলে আছেন, এইরকম অবস্থা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে কেন্দ্র সরকারের বড় বড় প্রকল্পের টাকাগুলো আসতো, সেই টাকাতেও কিন্তু টান পড়েছে। তার কারণ কেন্দ্র সরকার টাকা দিয়ে বলছেন যে টাকা আপনাকে দেওয়া হচ্ছে তাতে কতটুকু খরচ হলো এবং কতটুকু আপনার হাতে রইলো তার হিসাবটুকু দিন। কিন্তু রাজ্য সরকারের দাবি হিসাব টিসাব কিছুই দেবো না, টাকা দেবেন এই অবধি কথা, কিভাবে খরচ করবো সে আমার ব্যাপার। এবং কেন্দ্র সরকার তাতে বলছেন যদি হিসাব না দেবেন তাহলে আপনাকে আর টাকা দেওয়া হবে না। সুতরাং কেন্দ্র সরকারের থেকে যে উন্নয়নের টাকা আসার কথা সেই টাকাও কিন্তু আসছে না। সুতরাং ভাঁড়ে মা ভবানী দশা। 2025 সালের শেষ বিজনেস সামিট যেটা আমাদের রাজ্যে হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
4,40,00,000 টাকার বিনিয়োগ এসেছে বলে দাবি করেছিলেন। এবার এরপরে রাজ্যের কোনো একটি এলাকাতেও কিন্তু আমরা খবর পাইনি যে একটা কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে বা একটা কোথাও কারখানার ফিতে কাটা হয়েছে, এরকম কিন্তু আমরা শুনতে পাইনি। বরঞ্চ একটা জগন্নাথ কালচারাল সেন্টার, যেটাকে জগন্নাথ ধাম বলা হচ্ছে দীঘাতে, সেটা একটা স্থাপিত হয়েছে। আবার একটি দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাতারাতি যেখানে দুর্গাঙ্গন হওয়ার কথা সেখান থেকে আবার সরিয়ে অন্যত্র স্থাপন, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে আবার বেশ নাচ টাচ করে সুন্দর একটা প্রোগ্রাম করে দেখিয়ে দেওয়া হলো যে না, এখানে দুর্গাঙ্গন বানানো হবে। আবার মহাকাল মন্দির স্থাপন হচ্ছে। কিন্তু আর্নিং এর জায়গা কোথায় তৈরি হচ্ছে? এই যে 4,40,00,000 টাকা বিনিয়োগের কথা বলা হয়েছে, সেই বিনিয়োগটা ঠিক কোথায়, কোন খাতে, কিভাবে হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে না। মানে এই বিনিয়োগটা কি শুধু কাগজে কলমে বিনিয়োগ, নাকি সত্যি সত্যি বিনিয়োগ হচ্ছে, তাতে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন আছে। দ্বিতীয়ত, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয়, তিনি এখন তো শিল্পপতি, প্রথমে ক্রিকেটার ছিলেন, এখন শিল্পপতি হয়ে উঠেছেন। তিনি কথা দিয়েছিলেন যে শালবনীতে ইস্পাত কারখানা স্থাপন করা হবে এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসে এটা তিনি কথা দিয়েছিলেন। তো এখন 18-20 মাসের মতো সময় লাগবে সরকারি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সমস্ত উৎপাদন বা এইসব শুরু করতে। সেখানে আজকে 2025 থেকে 2026 সালের জানুয়ারি মাসের শেষ, ফেব্রুয়ারি আসতে মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে সে কারখানার কোনো খবর আমরা পাইনি, কিছু হচ্ছে কি না হচ্ছে তাও আমরা জানি না। তখন কারখানার খবর যদি বলতে হয় তাহলে বলতে হবে তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। সেই আব্দুল মাজির গল্পের মতো, রবীন্দ্রনাথের ছেলেবেলার বইটিতে যে আব্দুল মাজি গল্প করেছিল তেমন একটা গল্প। এবং এছাড়া মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি এবং রাজনৈতিক মঞ্চ থেকে যখনই তাকে প্রশ্ন করা হয় যে উন্নয়নের সঙ্গে সঙ্গে বেকারত্ব ঘোচানোর জন্য আপনি কি করলেন, বা এই রাজ্যের যে ছেলেমেয়েরা রয়েছে যারা বেকার হয়ে রয়েছে তাদের জন্য আপনার কি পরামর্শ, তিনি পরামর্শ কি দেন না, তিনি বেকারত্বের মানে অমোঘ অব্যর্থ ঔষধ হিসেবে যেগুলোর নিদান দেন সেগুলো হচ্ছে চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প, কাশফুলের বালিশ শিল্প, শাটলকক তৈরির জন্য দুয়ারে হাঁস শিল্প, তারপর দেউচা পাঁচামিতে জমি অধিগ্রহণ এবং কয়লা তোলা পাথর নিয়ে যে সরকারি টালবাহানা, অথচ ঢাক পিটিয়ে প্রচার, এইসব কিন্তু চলতেই থাকে। একটা সাবান লাক্স ব্যবহার করবেন নাকি সিন্থল ব্যবহার করবেন সেখানে আপনাদের চয়েস আছে। অথবা আপনারা একটা ক্রিম ইউজ করতে গেলে সেটা আপনারা পন্ডস এর ইউজ করবেন না নিভিয়ার ইউজ করবেন, সেটাও আপনাদের চয়েস আছে। আপনাদের কাছে চয়েস আছে, বেছে নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু একটা বিষয়ে আপনাদের কারোর বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, না আপনার না আমার। সেটা হচ্ছে এই যে ঘরে আপনার বিদ্যুৎ চলছে, আলো জ্বলছে, ইন্টারনেট চলছে, পাখা চলছে, এই যে বিদ্যুৎটা আসছে এটা বেছে নেওয়ার কিন্তু, কোন ব্র্যান্ডের থেকে নেবো সেটা বেছে নেওয়ার কোনো অধিকার আপনার কাছে নেই। তার কারণ একটাই ব্র্যান্ড আছে যার নাম সিইএসসি। কিন্তু কেন এই রাজ্যে সিইএসসি ছাড়া অন্য কোনো ব্র্যান্ড কেন আসতে পারে না, সেটা কখনো ভেবে দেখেছেন? এই যে অন্যান্য রাজ্যে, ভারতের একাধিক কিন্তু রাজ্যে যেখানে সোলার প্যানেল বসিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়, মানে সেখানে কিন্তু এই সোলার প্যানেল বসিয়ে যে বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে তাতে কিন্তু বিদ্যুতের খরচ প্রচুর কমছে। এবং দ্বিতীয়ত এটার আরেকটা বড় সুবিধা হলো সোলার প্যানেল বসালে সেটা সম্পূর্ণ গ্রিন ইলেকট্রিসিটি, অর্থাৎ এই সোলার প্যানেল বসালে পরে সেক্ষেত্রে কোনো রকম দূষণ হয় না, পরিবেশ দূষণ হয় না। তো সেখানে দাঁড়িয়ে রাজস্থান, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্র, উত্তরপ্রদেশ এরকম একাধিক রাজ্যে কিন্তু সৌর খামার বা সোলার ফার্ম তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে ডিরেক্টলি বিদ্যুৎ উৎপাদন করে শহর গ্রামে পাঠানো হচ্ছে এবং সেই শহর গ্রাম আলোয় ঝলমল করছে। এবং যদি মানে সেই সব জায়গার বা ভারতের যে কোনো এলাকার মানুষের মনে হয় যে তার নিজের বাড়ির ছাদে তিনি সোলার প্যানেল বসিয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে তিনি সেটাও করতে পারেন। এবং সেক্ষেত্রে সরকারি একটা ফর্ম আছে অনলাইনে, সেটা ফিল আপ করতে হয়, সেটা করলে পরে সরকার একটা অনুদান দেয়, সেই অনুদান নিয়ে তিনি নিজের বাড়িতেই বিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং প্রায় 12 টাকা থেকে 16 টাকার মতো তিনি কিন্তু কমাতে পারেন প্রতি ইউনিটে। সুতরাং বুঝতে পারছেন বিদ্যুতের বিল কতটা কমে যায়। অথচ আমাদের রাজ্যে দেখুন, আপনি দেখছেন যে আপনি এতটা বিদ্যুৎ ব্যবহারই করেননি, অথচ আপনার কাছে সেই বিদ্যুতের বিল চলে আসলো। এবার আপনি যদি দরবার করতে যান তখন হয়তো আপনাকে 1000 টাকা বা 500 টাকা কমিয়ে দেওয়া হলো। এটা কি সম্ভব? আপনারাই মানে ভেবে দেখুন না। মানে বিকল্প শক্তি রাজ্যে আসছে না, এই একটাই মাত্র সংস্থা ইচ্ছা খুশি মতো নিজেদের বিদ্যুতের বিল বাড়িয়ে যাচ্ছে, আপনার আমার ঘাড় ভেঙে টাকা নিচ্ছে। অথচ সেক্ষেত্রে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং তৃণমূল কংগ্রেসের মানে এবার মানুষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে একের পর এক এরকম মানে অবিচার সহ্য করতে করতে, মানে জিনিসপত্রের দাম, অগ্নিমূল্য, বিদ্যুতের বিল সে একেবারে লাগাম ছাড়া। কিন্তু এরপরেও মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, এরপরেও সরকারের কেন কোনো হেলদোল নেই বলুন তো?
তার কারণ সরকার, তৃণমূল সরকার, তারা চায় না আপনার উন্নতি হোক। কারণ যে কোনো উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সরকার। কারণটা আর কিছুই নয় যে উন্নয়নের পথে যদি আপনার বাধা হয়ে না দাঁড়াবে, তাহলে সেক্ষেত্রে তৃণমূলের মানে স্বার্থ এবং স্বাস্থ্য দুয়ের পক্ষেই এটা হানিকর হয়ে যাবে যে মানুষ স্বচ্ছন্দ পেয়ে যায়। মানুষ যদি স্বচ্ছন্দে বাস করতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে ধমক ধামক দাবিয়ে রাখা বা হুমকি দেওয়া এই ব্যাপারটা আর হয়ে ওঠে না। সেই কারণেই কিন্তু তৃণমূল সরকার কোনোভাবেই চায় না মানুষের উন্নয়ন হোক বা উন্নতি হোক। তো দীর্ঘদিনের যে এই একটা মুঠো করে রাখা মানুষের জীবনযাত্রার উপর একটা ভয়ঙ্কর কন্ট্রোল, আপনি যদি একটা কিছু বাড়ির সামনে দোকান খুলতে যান, সেখানে এসে 2টো লোক 10টা লোক এসে আপনাকে হুমকি দিয়ে যাবে, দাদা চাঁদা দিন, 40,000 টাকা চাঁদা না দিলে আপনার দোকান ভাঙচুর করে দিয়ে যাবো। আপনি বাধ্য হয়ে খুলতে পারবেন না। যে কোনো মানে সেক্টরে কাজ করার ক্ষেত্রে ছেলেমেয়েরা এখন চান্সই পাচ্ছে না। সরকারের মানে যদি আপনি বসংবদ হন তাহলেই চান্স পাবেন, আদারওয়াইজ আপনার জন্য এখানে কোনো চান্স নেই। তো বাধ্য হচ্ছে ছেলেমেয়েরা এখান থেকে ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে, কেউ বিদেশে চলে যাচ্ছে, কেউ দেশের অন্যান্য স্থানে চলে যাচ্ছে, অন্যত্র চলে যাচ্ছে। এই রাজ্যটা কিন্তু আর কাজের জন্য উপযুক্ত নেই, আপনাদের ছেলে মেয়েদের জন্য কারোর জন্য কিন্তু কাজের উপযুক্ত আর নেই। তো দীর্ঘদিনের এই অনাচার, দীর্ঘদিনের এই উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে রাখা বা উন্নয়ন হতে না দেওয়া, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষকে বাধ্য করছে মুখ ফিরিয়ে নিতে। তাই বিশ্বাস করা ছাড়া তৃণমূল কংগ্রেসের মানে বিকল্প হিসেবে একমাত্র বিজেপিকে বিশ্বাস করা না মানে করা ছাড়া আর কি কোনো উপায় আমাদের কাছে আছে? বাংলার মানুষ কি চাইছে এবার কিন্তু এটা ভাববার সময় এসেছে। কারণ আর বেশি দিন সময় নেই, 100 দিনও বাকি নেই। ভোট আসছে এবং এবার স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে আপনারা কি চান? উন্নয়ন চান? নাকি এই অনুন্নতিতে বসে থেকে ধুঁকেই বাঁচতে চান? আপনাদের ছেলেমেয়েরা দিনের পর দিন রাজ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে। অথচ এই রাজ্যেই কিন্তু কর্মসংস্থান তৈরি হলে তারা ঘর থেকেই গিয়ে কাজ করে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারত। কিন্তু তারা সেটা করতে পারছে না। কারণ আমাদের সরকার চাইছে না এখানে কেউ স্বনির্ভর হোক। সেই জন্যই বেকার মানে একটা ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এই ভাতা, তাই ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা। ভাতা কেন? কেন চাকরি নয়? এই প্রশ্ন কেন কেউ তুলছেন না? তার কারণ হচ্ছে গিয়ে যে ভাতার টাকায় ভাতে ভাত খাওয়াটা বেশি সম্মানের, নাকি মানে শ্রমের টাকায় সচ্ছলতাটা বেশি সম্মানের? এবারে এইটা বুঝে নেওয়ার সময় এসেছে এবং 26-এর ভোট কিন্তু শেষ লড়াই, যখন আপনাদেরকে এটা স্পষ্ট করতে হবে নিজেদের কাছেও এবং সরকারের কাছেও এটা স্পষ্ট করে দিতে হবে যে আপনারা কি চান? ভাতার টাকায় বাঁচতে চান, নাকি নিজেদের শ্রমের টাকায় কষ্ট করে হলেও সচ্ছলতা দেখতে চান? কারণ শ্রম সবসময়ই কিন্তু সচ্ছলতা নিয়ে আসে। শ্রমের টাকায় ডাল ভাত খাওয়াও কিন্তু অনেক বেশি সম্মানের, রাদার দ্যান ভাতার টাকায় পোলাও কালিয়া খাওয়া। সুতরাং 26-এর ভোটটাই হলো আপনাদের জন্য শেষ সুযোগ, আমাদের সবার জন্য, বাঙালির জন্য শেষ সুযোগ এইটা বেছে নেওয়ার যে আমরা কি চাই। মানুষের মতো বাঁচতে চাই, নাকি ধুঁকে ভিক্ষাজীবী হয়ে বাঁচতে চাই?